আমরা এই পর্যায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সৈকত, বলা হচ্ছে প্রথম দিনে অন্তত দুটি মামলা আসলে শুনানি হতে পারে। একটি শেখ হাসিনার মামলা নিয়ে ট্রাইব্যুনালের মতামত, সেটা আসলে কি জানানো হয়েছে বা এখন পর্যন্ত জানা গেছে কিনা একটু জানাবেন, এবং অন্য মামলা শুনানি সম্পর্কে কি তথ্য আছে একটু বলবেন, এবং একটু রোডম্যাপটা জানাবেন। আসলে আজকে দুটো মামলা নিয়ে আলোচনা হচ্ছে, এরপর ধাপে ধাপে পরবর্তীতে কোন মামলাগুলো আসবে এবং চূড়ান্ত রায় আসতে আসলে কতগুলো ধাপ পার হতে হবে। সৈকত। রাকিব, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে গণহত্যা হয়েছিল সেই অপরাধের, সেই নৃশংস অপরাধ, মানবতা বিরোধী অপরাধের কিন্তু আজকেই এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হয়েছে। যদিও আগে বলা হয়েছিল যে বেলা 10:30টায় বিচার কাজ শুরু হবে, তবে বেলা 11টায় এজলাসে ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদার সহ 3 সদস্য আসেন। তারা আগেই কিন্তু এজলাস কক্ষে আসামিদের যে 14 জন আসামি আসার কথা ছিল, তার মধ্যে কিন্তু এই বিগত আওয়ামী লীগ সরকারের যে প্রভাবশালী যে 13 জন সাবেক মন্ত্রী, উপদেষ্টা, সচিব সহ একজন সাবেক বিচারপতি, 13 জনকে কিন্তু এই আদালতে কড়া নিরাপত্তার মধ্য দিয়েই হাজির করা হয়। যেহেতু আজকে বলা হয়েছে দুইটি মামলার শুনানি হবে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানার জারি যে মামলাটি, সেটার কিন্তু শুনানি শেষ হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি শেখ হাসিনার বিরুদ্ধে বিগত 3 সরকার আমলে কিভাবে এই আওয়ামী লীগ সরকার সারা দেশে ফ্যাসিবাদী আচরণ করেছে এবং কিভাবে নৃশংসতা চালিয়েছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তিনি বিডিআর হত্যাকাণ্ডের বিষয় তুলে ধরেছেন, শাপলা চত্বর হেফাজতের বিষয় তুলে ধরেছেন, এবং জুলাই আগস্ট গণহত্যার যে ঘটেছে, ছাত্র জনতার উপর যে দমন নিপীড়ন হয়েছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। পাশাপাশি লুটপাট বা অর্থ পাচার, দুর্নীতি সহ অন্যান্য মানবতার অপরাধ তিনি তুলে ধরেছেন। তখন আদালত তাকে জিজ্ঞাসাবাদ করেছেন যে আসলে যে বিগত সময় যে শাপলা চত্বরের ঘটনা বা অন্যান্য যে ঘটনাগুলো, সেইগুলো কি এই মামলা আসবে কিনা। তো তাজুল ইসলাম তিনি জানিয়েছেন যে যেহেতু মামলার প্রেক্ষিতেই, অপরাধের প্রেক্ষিতে ধারাবাহিকতা বজায় রাখার জন্য তারা সেই সব ঘটনা তুলে এনেছেন। তবে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলন বা কোটাবিরোধী আন্দোলন শুরুর পর যে গণ অভ্যুত্থানের ঘটনা ঘটে, সেখানে ছাত্র জনতা দমনের জন্য কিভাবে তিনি উল্লেখ করেছেন প্রায় 1,500 মানুষকে গুলি করে হত্যা করা হয়, 25,000 মানুষ আহত হয়েছেন, সেই বিষয়গুলি তারা তুলে ধরেছেন। এখন পর্যন্ত এই ঘটনায় কিভাবে ঘটেছে, যে নিহত আহতদের তাদের সাথে কথা বলেছেন, তাদের পরিবারের সাথে কথা বলেছেন। ঘটনার যে বিভিন্ন পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা টেলিভিশনে যে তথ্য প্রচার হয়েছেন, সেগুলো তদন্ত সংস্থা তুলে নিয়ে এসেছেন এবং হাসপাতালে আহতরা রয়েছেন তাদের জবানবন্দি নিয়েছেন। সব মিলিয়েই এইসব ঘটনা তারা আদালতে তুলে ধরেছেন এবং তারা আদালতে তদন্তের অগ্রগতি প্রতিবেদন সেটা তুলে ধরে আগামী 1 মাস সময় জন্য, আগামী 1 মাস তারা সময় চেয়েছেন। আদালত তাদেরকে 1 মাস সময় দিয়েছেন। আরেকটি মামলা যেটা 14 জন আসামি, সেই মামলার কার্যক্রম শুনানি শেষ হয়েছে কিছুক্ষণের মধ্যে। যেহেতু আদালতের কার্যক্রম প্রায় শেষ হয়ে গেছে, এখন হয়তো আদালতের থেকে পরবর্তী শুনানি কবে এসে হবে সেটা জানা যাবে। তবে এখন পর্যন্ত যে বিষয়গুলো হচ্ছে, যেহেতু একটা শেখ হাসিনার মামলার জন্য আরও 1 মাস তদন্তের কার্যক্রমের সময় দেওয়া হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারে করে এখানে হাজির হয়েছে। ট্রাইব্যুনালের যে পরবর্তী কার্যক্রম বা বিচার কার্যক্রম, সেটা তো অবশ্যই অনেক সময় লাগবে, তদন্ত প্রক্রিয়া শেষ হবে। এবং বলি, আসামি পক্ষের কিন্তু আজকে আইনজীবী এসেছেন। ইয়াসমিনুল হক সমাজি নামে একজন আইনজীবী, তিনি 5 জন আসামি, সালমান এফ রহমান, আনিসুল হক পলক সহ 5 জন আসামির পক্ষে দাঁড়াতে চেয়েছেন। তখন প্রসিকিউটর জানিয়েছেন যে এই আইনজীবীকে রাষ্ট্রে একটা দায়িত্ব দিবেন, যেহেতু তাহলে উনি যদি আবার আসামি পক্ষে যায় তাহলে একটা বিতর্ক তৈরি হবে। এই জন্য সেই আইনজীবী মামলা পরিচালনা বা শুনানি থেকে সরে দাঁড়িয়েছেন, যে বলেছেন যদি চিঠি পাই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সব মিলিয়ে এখন পর্যন্ত আদালতের কার্যক্রম হচ্ছে, আদালত চলছে এবং পরবর্তীতে আমরা জানিয়ে দেবো। এখন পর্যন্ত শুধু জানিয়ে রাখি। বুঝতে পারছি সৈকত, অনেকগুলো তথ্য খুব চমৎকার করে আপনি জানিয়ে দিলেন। শেখ হাসিনার যে মামলা, সেটাতে 1 মাস আসলে সময় চাওয়া হয়েছে।